অ্যারিথমিয়া মানে যদি ডেফিনেশন আমরা ধরি তাহলে এ মানে মানে ডিসঅর্ডার আর রিদম। The disorder of rhythm, simply যদি এইটুকু মনে রাখতে পারি যে ইটস এ ডিসঅর্ডার অফ রিদম, তাহলে মোটামুটি ভাবে কিছু মনে না থাকলেও চলবে। আর যদি আরেকটু ভালোভাবে বলতে পারি ইটস এ ডিসঅর্ডার অফ রেট এন্ড রিদম, তাহলে আরেকটু ভালো হয়। রেট এন্ড রিদম যদি করতে পারি অ্যারিথমিয়ার ডেফিনেশনে। রেটে যদি কম থাকে, রেট আমরা জানি সাইনাস মানে রিদম হলো রেট হলো 60 to 100, এর নিচে যদি স্ক্রিন শেয়ার হয় নাই স্যার। মাহবুব ওরা দেখলে হয়েছে স্ক্রিন শেয়ার। ঠিক আছে স্যার, হচ্ছে তার হচ্ছে তো স্যার, দেখা যাচ্ছে স্যার। আমরা তো দেখতেছি স্যার। কে বলে শেয়ার হয় নাই? তৌফিক। তৌফিক ভাই দেখা যাচ্ছে। এই সবাই দেখে। জি স্যার, দেখতেছি স্যার আমরা। এটা মহা মুশকিল। এই রেটটা যেটা আছে, রেটের যদি মানে 60 to 100 এর মধ্যে থাকে তাহলে ইটস নরমাল। যদি 60 to 100 এর বাইরে থাকে তাহলে এটা অ্যাবনরমাল, তাহলে একটা অ্যারিথমিয়া হবে। আর রিদম যে প্রত্যেকটা মানে কিউআরএস কমপ্লেক্স থেকে প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্স ইকুয়াল ডিস্টেন্সে হবে, সেটা হলো নরমাল। কিন্তু যদি এখান থেকে ভেরিয়েশন হয় নরমাল থেকে, যদি এটা মানে কম মানে ডিস্টেন্সে অথবা আর্লি আসে, সেটা হলে অ্যাবনরমাল আসবে। রিদমটা একমাত্র সাইনাস অ্যারিথমিয়া মানে রেসপিরেটরি ভেরিয়েশনের সাথে যে ভেরিয়েশনটা থাকে ইনস্পিরেশন এবং এক্সপিরেশনে, এইটুক ভেরিয়েশন বাদে বাকি যে মানে অ্যারিথমিয়া থাকবে সেটা অ্যাবনরমাল। শুধু রেসপিরেটরি সাইনাস অ্যারিথমিয়া থাকবে নরমাল। এখন প্রত্যেকটা মানে ইসের হার্টের মাসেল যেটা আছে, হার্টের মাসেল তো তিনটা মাসেল, একটা এট্রিয়াল মাসেল, একটা ভেন্ট্রিকুলার মাসেল, আর একটা স্পেশাল কন্ডাক্টিং সিস্টেমের যে মাসেল আছে সেটা হলো এসএ নোড, এট্রিয়াল মাসেল, এবি নোড এবং বান্ডেল অফ ফিস এবং পার্কিনজি ফাইবার। এর নিজস্ব একটা ফায়ারিং রেট আছে, মানে প্রত্যেকটা রেট মানে ফায়ার করতে পারে, আপনারা জানেন সেগুলো। 60 to 100 থেকে এবি নোট করতে পারে আপ টু 50 পর্যন্ত, বান্ডেল অফ পিস মানে 50 নিচে 30 to 40 এর মধ্যে করতে পারে, এবং আলটিমেটলি লাস্টলি মায়োকার্ডিয়াল সেল ভেন্ট্রিকেল সে তৈরি করতে পারে 30 to 40। এই জন্য দেখবেন যখন কমপ্লিট হার্ট ব্লক হয় তখন হলো ওই যে 30 to 40 বেশি আমরা আর পাই না, এবং এটিএ তখন দেখা যাবে যে 40 থেকে 50টার মতো বা এটিআর বিট থাকতেছে। এটি এর মতো করে বিট দেয়, ভেন্ট্রিকেলের মতো করে বিট দেয়, যার জন্য মানে এটিএল মানে কন্ট্রাকশনটা বা এটিএল ডিপোলারাইজেশনটা কোন ক্রমেই এবি নোড দিয়ে ভেন্ট্রিকেলের মধ্যে আসে না। এটা হলো এবি ডিসোসিয়েশন, এবং এটা হলো কমপ্লিট হার্ট ব্লক প্লাস ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, দুইটার ক্ষেত্রেই এইটা মানে খুব প্রযোজ্য মানে থাকবে। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ডায়াগনোসিস করার সময় আমরা বলবো যে তিনটা ক্যারেক্টারিস্টিক বলবো, একটা হলো মানে ফিউশন বিট, একটা হলো এবি ডিসোসিয়েশন, আর একটা বলবো হলো ক্যাপচার বিট, ফিউশন বিট এবং এবি ডিসোসিয়েশন। এই তিনটে জিনিস না হলে আমরা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ডায়াগনোসিস করতে পারবো না। তো মরফোলজি এটা বাদ দিয়ে যাই। আর মানে আসলে আমরা ইসিজি যেটা দেখি, এটা আসলে দেখি একটা ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটা তৈরি হয় সেটা হলে ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনের জন্য হয়, এবং এই বেসিক্যালি ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনের জন্য দায়ী কতগুলো মুভমেন্ট অফ আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই তিনটা আয়নের মুভমেন্টের জন্যই আমাদের সেলের ভিতরে এই কনফিগারেশন গুলো আসে। জিরো ফেজ থেকে যে সোডিয়াম মানে ঢোকা শুরু করে -90 মিলিভোল্ট যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থাকে, সেখান থেকে সোডিয়াম এন্ট্রি শুরু হয়। এন্ট্রি শুরু হওয়ার পরে যে মানে অ্যাক্টিভ অ্যাকশন পটেনশিয়াল যেখানে আছে -70 এর কাছাকাছি আসলে এই র্যাপিডলি আরো সোডিয়াম ঢুকতে থাকে এবং সেটা শুট করে পজিটিভ মানে হয়ে যায়। এই পজিটিভ হয়েছে প্রায় 220 মতো পজিটিভ হয়, তখন সোডিয়ামটা ঢোকা বন্ধ হয়, এবং এই যে সোডিয়াম ঢোকা বন্ধ হওয়ার পরে এখান থেকে এটা ডিপ্লেকশন শুরু হয়। এটা হলো স্টেজ মানে 1 শুরু হয়।
এবং এই যে শুরু হওয়ার পরে একটা প্লেটিভ ফেজ আসে, সোডিয়াম টোকা ঠিকই বন্ধ হয়, কিন্তু একই সাথে সেল থেকে পটাশিয়াম বের হওয়া শুরু করে এবং এতে নেগেটিভিটি বাড়তে থাকে আরো। এবং এই ক্ষেত্রে ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকে এটা প্লেটিভ ফেজ একটা তৈরি করে। আলটিমেটলি ক্যালসিয়াম বন্ধ হয়ে যায় এবং পটাশিয়াম আবার সেল থেকে বের হয়ে যাওয়া শুরু করে। এই যে সব পটাশিয়াম বের হয়ে যায়, নেগেটিভিটি ক্রিয়েট হয়। এইগুলোই হলো তো আপনার কমপ্লেক্স হিসাবে আসে। এই যে যদি আমরা দেখি যে স্টেজ জিরোর সাথে সে কোইনসাইড করে হলো আর ওয়েটটা, এবং যে প্লেটো ফেজটা আছে প্লেটো ফেজটা কোইনসাইড করে হলো এসটি সেগমেন্টের সাথে। এবং ফাইনালি রিপোলারাইজেশনের জন্য ফেজ 3 এবং 4 এর সাথে ডিপ্লেক্ট করে। এই যে রিপোলারাইজেশন ট্রান্সফার ইনটু সেলুলার মানে মেকানিজম, এটা আমরা ইসিজি হিসাবে এভাবে পাই। কিন্তু এটা ভেন্ট্রিকুলোগ্রাম যদি মানে ভেন্ট্রিকুলোগ্রাম না, এটা বলে হলো ইলেকট্রো মানে টার্মটা মানে যাদের জাস্ট আয়নের মুভমেন্টের জন্য যে আসলে এই হয়, সেটার ইসিজির লুপ বা এই প্যাটার্ন কিন্তু আলাদাভাবে ডিপিক্ট করা যায়, সেটা ইসিজি হিসাবে ছাড়াও। এবং ইসিজিতে এইভাবে মানে স্ট্রাকচারটা মুভমেন্টটা দেখায়। এটা লাস্টেটা ভেন্ট্রিকুলার মাসেল, আর এর আগের গুলো বিভিন্ন মাসেল এবং এসএ নোট, এবি নোট, এগুলো সবগুলোর সাথে আছে। এবং পি ওয়েভ একটিএল ডিপোলারাইজেশনের জন্য যেগুলো আছে, এখানে একটিএল মাসেলের জন্য এইরকম যে কন্ট্রাকশন হয় তার জন্য পি ওয়েভটা আসে। একটিএল ডিপোলারাইজেশনের জন্য পি ওয়েভ এবং ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য এটা আসে, সেটা হচ্ছে কিউ আর এস ওয়েভ। এগুলো আর আমি পড়াবো না। নরমাল যে এক্সিস রেট রিদম এগুলা মানে কিভাবে দেখতে হয়, এক্সিস ডেভিয়েশন খুঁজে দেখবো। নরমাল সাইনাস রিদম বলতে গেলে রেট থাকবে 100 মানে নিচে বা 100 পর্যন্ত, 100 এর উপরে গেলে এটা টেকিকার্ডিয়া, আর 60 নিচে গেলে এটা ব্র্যাডিকার্ডিয়া। হার্টে কিন্তু এক জায়গায় বলা আছে 60 to 90 পর্যন্ত হার্ট রেট বলা আছে নরমাল, 90 এর উপরে টেকিকার্ডিয়া, কিন্তু ম্যাক্সিমাম 100 এর উপরে, মানে সেই জন্য এটা। এবং এসএ নোট থেকে আসতে হবে ইম্পালসটা। যদি আদার দেন এসএ নোট থেকে ইম্পালস আসে তাহলে সেটাকে সাইনাস বলা যাবে না। এটিএল থেকে আসলো, হ্যাঁ এটিএল থেকে আসলে যদি এটিএল টেকিকার্ডিয়া হয় বা এটিএল রিদমও যদি হয়, টেকিকার্ডিয়া না হয়, তাহলে সেটাও কিন্তু হবে না, নরমাল সাইনাস রিদম হবে না। দেখা গেল যে রেট ঠিকই আছে 60 বা 70 এর মধ্যে আছে, কিন্তু রিদমটা মানে একটিএল রিদম। কি করে একটিএল রিদম বুঝবো? সাইনাস রিদমের জন্য যে টল পিক এবং মানে পি ওয়েভ থাকবে, সেই পি ওয়েভটা একটিএল রিদমের জন্য থাকবে না। একটিএল মাসেল মাস থেকে যখন ইম্পালসটা তৈরি হবে তখন এটা আইদার ইনভার্টেড হবে, অথবা এটার মানে লো হবে, অথবা ফ্ল্যাট হবে, অথবা মানে অতটা শার্প মানে হবে না। আর কন্ডাকশন শুধু যে নরমাল টিস্যু দিয়ে যেতে হবে। এসি নোড থেকে ইন্টারনোডাল পাথওয়ে এবি নোড থেকে বান্ডেল অফ ফিস থেকে পার্কিনজি ফাইবার, এবং এইভাবে যাইতে হবে। যদি কোনো ইম্পালস তোমার অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে চলে আসে, এসি মানে এটিএম থেকে সোজা ভেন্ট্রিকেলে চলে আসে, মানে বাইপাস ট্র্যাক দিয়ে চলে আসে, তাহলে সেইটা তোমার কিন্তু সাইনাস রিদম হবে না। যেমন ডাব্লিউ সিনড্রোমে সেই নরমাল সাইনাস রিদম না, এটা অ্যাবনর্মাল মানে পথ দিয়ে আসছে, এটাকে কখনো নরমাল সাইনাস রিদম আমরা বলতে পারবো না। এবং যে নরমাল ভেলোসিটির মধ্যে থেকে তার যাইতে হবে। নরমাল ভেলোসিটি আমরা আসলে ইসের থেকে বুঝতে পারবো না, সারফেস থেকে বোঝা যাবে না। এটা মানে ওই যে ভেলোসিটি বোঝার জন্য ইলেকট্রোকার্ডিওগ্রাম করে ওই যে ইপি স্টাডি করে দেখতে হয়। এসএ নোট, এবি নোটে 4 মানে কম ওই থাকে, কিন্তু পার্কিনজি ফাইবার বা নিচের দিকে ফাইবার যেগুলো আসে তার ভেলোসিটি খুব বেশি থাকে, 4 মিলিমিটার পার সেকেন্ড থাকে। কি আচ্ছা, arrhythmia as a definition বলছে না, arrhythmia may be defined as disturbance of the electrical rhythm of the heart
এইটুক মনে রাখতে পারলেই মোর দ্যান এনাফ, মানে আন্ডার গ্রাজুয়েট বা কিছু মনে না রাখার চেয়ে ডেফিনেশন এত ভুলে যাওয়ার চেয়ে এইটুক মনে রাখলে হয়, ডিস্টেন্স অফ দি ইলেকট্রিক্যাল রিদম অফ দি হার্ট। আর যদি মনে রাখা যায় যে ডিফাইন্ড যে রেট অ্যান্ড রিদম অ্যান্ড অর রিদম দ্যাট ইজ নট ফিজিওলজিক্যালি জাস্টিফাইড, এটা যদি মনে রাখতে পারেন পোস্ট গ্রাজুয়েটের জন্য মানে ভালো। না মনে রাখতে পারলেও কোনো অসুবিধা নাই, নিচেরটা বলতে পারলে এনাফ, মোর দেন। এটা মানে ইটিওলজি যদি আমরা চিন্তা করি তাহলে ইটিওলজি দুই ধরনের। এটা কি পুরানটা না নতুনটা? হ্যাঁ, পাঠাই দাও। ও আচ্ছা, আচ্ছা। অ্যারিথমিয়া মানে অ্যারিথমিয়ার যদি ইটিওলজি আমরা খুঁজি তাহলে অ্যারিথমিয়ার ইটিওলজিতে এটা নরমাল হার্টে হতে পারে, যেমন টেকিকার্ডিয়া, যে কোনো সময় হার্ট রেট বেশি হতে পারে, পিবিসি, এসবিটি, এই সমস্ত জিনিসগুলো প্লাস বিটি, এগুলো কিন্তু নরমালি ফিজিওলজিক্যাল যে হার্ট আছে সেখানে হইতে পারে, প্লাস স্ট্রাকচারালি অ্যাবনর্মাল হার্টের মধ্যে যুক্ত হইতে পারে, বা কনজেনিটালি যদি কোনো বাইপাস ট্রাক থাকে, অথবা লং কিউটি সিনড্রোম, শর্ট কিউটি সিনড্রোম, বুগার্ডা সিনড্রোম, এই সমস্ত ক্ষেত্রের ভিতরেও আসতে পারে। অ্যারিথমিয়ার মানে যদি ইটিওলজি সার্চ দেন তাহলে মোর দেন 80% ইসকেমিক অরিজিন, আর কিছু মানে ইডিওপ্যাথিক থাকবে। সবকিছু পড়ার পরেও কোনো ধরনের ইটিওলজি খুঁজে পাওয়া যাবে না। এগুলোর ভিতরে আমরা যাব না। আর মেকানিজম তোমাদের মানে তোমরা জানো মেকানিজম, এই জন্য ওদের অত মেকানিজমে যাব না। তিনটে মেকানিজম, একটা হলো রিএন্ট্রি মেকানিজম, আর একটা ইনক্রিজড অটোমেটিসিটি, একটা ট্রিগার্ড মেকানিজম। মেকানিজম ছেড়ে যাই। আর প্যাথোজেনেসিস হলো দুই ধরনের, হয় অল্টার্ড ইম্পালস ফরমেশন হবে অথবা অল্টার্ড ইম্পালস কন্ডাকশন হবে। যদি ইম্পালস কন্ডাকশনে প্রবলেম হয় তাহলে এটা হইতে পারে দুটো হইতে পারে, একটা হলো ব্লক হইতে পারে, তখন ওই যে এবি ব্লক অথবা এসএ ব্লক হবে, যেটা আগে বলছি। যদি ইম্পালস তৈরি হয়েছে যদি কন্ডাকশন না হয়, আর ইম্পালস তৈরি হয়ে যদি রিএন্ট্রি করে তাহলে সে টেকিকার্ডিয়া করবে, এবং সেই ক্ষেত্রে হার্ট রেট বাড়বে। আর অল্টার্ড ইম্পালস ফরমেশন যদি হয়, সেটা হলো ইনক্রিজ যদি মানে ইম্পালস ফর্ম করে তাহলে টেকিকার্ডিয়া, আর ডিক্রিজ যদি হয় তাহলে ব্র্যাডিকার্ডিয়া হবে। যদি ভ্যাগাল টোন বেশি থাকে তাহলে ব্র্যাডিকার্ডিয়া হবে, আর ভ্যাগাল টোন যদি কম থাকে অথবা সিম্প্যাথেটিক স্টিমুলেশন থাকে তাহলে টেকিকার্ডিয়া হবে। যেমন পরীক্ষা কোশ্চেন পাওয়ার আগে হার্টবিট বাড়তে থাকে, কোনো ভালো খবর অথবা কোনো দুঃসংবাদ শুনলে হঠাৎ করে হার্টবিট বেড়ে যায়, মানে সিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশনের জন্য হয়। এবং আরেকটা তাহলে টেকিকার্ডিয়ার মেকানিজম আমরা মানে দুইটাই দিক থেকে পাই। আরেকটা মেকানিজম আছে ট্রিগার্ড মেকানিজম, রিএন্ট্রি, ইনক্রিজড অটোমেটিসিটি, ট্রিগার্ড। ব্র্যাডিকার্ডিয়ার মেকানিজম দুইটা, ডিক্রিজড অটোমেটিসিটি অথবা কন্ডাকশন ব্লক। কালকে আমি বলতেছিলাম ব্লক পড়ানোর সময় ইন্টার্নদের, আমরা যদি ব্র্যাডিকার্ডিয়া দেখি তাহলে আমাদের মনের মধ্যে জাগবে দুইটা জিনিস, যে প্রথমে আমি কি কোনো ব্লক দেখি কিনা, সেকেন্ড আমি কোনো মানে সেকেন্ড ডিটি হলো মানে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া দেখি কিনা। টেকিকার্ডিয়া দেখলেই আমার মানে মনের মধ্যে দুই ভাগ করে নিতে হবে, যে এটা কি রেগুলার টেকিকার্ডিয়া না এটা ইরেগুলার টেকিকার্ডিয়া। যদি রেগুলার টেকিকার্ডিয়া হয় তাহলে এটা মানে হোয়াইট কমপ্লেক্স না ন্যারো কমপ্লেক্স। হোয়াইট কমপ্লেক্স হলে বেটি, ন্যারো কমপ্লেক্স হলে এসবিটি, যদি পি ওয়েভ না থাকে। আর যদি পি ওয়েভ থাকে তাহলে ন্যারো কমপ্লেক্সের জন্য পি ওয়েভ যদি থাকে তাহলে সেটা সাইনাস টেকিকার্ডিয়া অথবা এটিএল টেকিকার্ডিয়া। আর যদি ইরেগুলার থাকে তাহলে একটাই মানে মোটামুটি ভাবে ডায়াগনোসিস আন্ডার গ্রাজুয়েটের জন্য, সেটা হলো এটিএল ফিব্রিলেশন। আর পোস্ট গ্রাজুয়েশনের জন্য এরকম যদি থাকে তাহলে এটিএল ফিব্রিলেশনের সাথে হোয়াইট কমপ্লেক্স যদি থাকে তাহলে অ্যাপারেন্ট কন্ট্রাকশন থাকার সম্ভাবনা থাকবে। আচ্ছা, ক্লাসিফিকেশন যদি মানে জিজ্ঞাসা করে তাহলে মানে দুই ভাবে ব্রড ক্লাসিফিকেশন, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ায় তিনটা জিনিস বলতে হবে, সাইনাস, এট্রিয়াল অথবা জাংশনাল অ্যানাটমিক্যাল মানে করা। সাইনাস মানে সাইনাস অ্যারিথমিয়ার মানে অ্যারিথমিয়ার ভিতরে সাইনাস অ্যারিথমিয়াটা
ইম্পর্টেন্ট। আর আরেকটা আছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস টেকিকার্ডিয়া। এটিএল মানে এরিথমিয়ার ভিতরে এটিএল টেকিকার্ডিয়া একটু ডিফিকাল্ট মনে রাখার জন্য, অথবা জাংশনাল টেকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার ভিতরে মানে পিবিসি থেকে শুরু করে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এটিএল টেকিকার্ডিয়ার ভিতরে আবার থাকবে, এটিএল ফিব্রিলেশন থাকবে, এটিএল ফ্লাটার থাকবে। একটা একটা করে আসি। অ্যারিথমিয়া ডায়াগনোসিস করার জন্য ইসিজি গোল্ড স্ট্যান্ডার্ড। আর যদি ইসিজি তে ডিটেক্ট না করা যায় তাহলে অ্যাম্বুলেটরি ইসিজি করা যাবে। এবং অ্যাম্বুলেটরি ইসিজি মানে হইতেছে হল্টার মনিটরিং 24 আওয়ার্স। যদি এটা এখানেও না হয় তাহলে দীর্ঘক্ষণ মানে লুপ রেকর্ডার লাগানো যায়। এবং পেশেন্ট অ্যাক্টিভেটেড ইসিজি, যখন সিমটম হবে তখন একটা ডিভাইস লাগানো থাকলে সেটা চাপ দিলে মানে ইসিজি হবে। নিচের দুইটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, উপরের একটা শুধুমাত্র ইন্টার্নদের জন্য। তারপরেরটা যদি মনে রাখতে পারে রেসিডেন্টরা মনে রাখবে। রেসিডেন্টরা দুইটা, ইন্টার্ন একটা, আর হলো মানে এমডি এরা চারটেই মনে রাখবে। পড়ানোর সময় হলো মানে ক্লাসিফিকেশন করে পড়ানো, এইভাবে এটা মনে রাখতে হবে। আর যদি বেসিক প্রিন্সিপাল আমরা মনে করি যে মানে অ্যারিথমিয়ার ম্যানেজমেন্ট আমরা কি করব। অ্যারিথমিয়ার ম্যানেজমেন্টের প্রথম বেসিক কথা হচ্ছে পেশেন্ট স্টেবল কি আনস্টেবল। যদি পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে দিট ইজ এ কার্ডিওভার্সন। আর যদি হেমোডাইনামিক্যালি স্টেবল থাকে তাহলে ট্রিটমেন্টের প্রথম হলো মানে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, নেক্সট হলো ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। আর নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের হইলে টেকিকার্ডিয়া থাকলে সেক্ষেত্রে টেকিকার্ডিয়া বা কমানোর জন্য ভ্যাগাল ম্যানুভার করা দরকার, ভালসালভার ম্যানুভার, ভ্যাগাল ক্যারোটিড মেসেজ এই সমস্ত দিতে হবে, স্পেশালি সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার ক্ষেত্রে। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ভ্যাগাল মেসেজ, ক্যারোটিড মেসেজ এগুলো কোনো কাজ করে না। আর হলো মানে নেক্সট হলো কন্ট্রোল অফ রেট, রিদম যেগুলা থাকবে এগুলো রিদম করা। এরপর ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ, যেটাই থাকুক সেই কজটা ট্রিট করতে হবে। যদি একুট মায়োকার্ডিয়াল ইনফাকশনের সাথে আমার ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া নিয়ে আসে তাহলে আমার আন্ডারলাইং কজ যে একুট মায়োকার্ডিয়াল ইনফাকশন এটা ট্রিট করতে হবে, একই সাথে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াও ট্রিট করতে হবে। এটা হলো বেসিক। মানে সাইনাস নোড ডিসফাংশন যদি আমরা বলি তাহলে এটার মধ্যে সাইনাস এরিথমিয়া, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস টেকিকার্ডিয়া এগুলো সবাই আপনারা জানেন। শুধু আমি সাইনোএকটিয়াল মানে ডিজিজ বা কি যাও, ঠিক আছে অসুবিধা নেই, গ্লোভস পরে যাও না। এই যে স্যানিটাইজার আছে ব্যাগের মধ্যে। দুপুরে বাসায় খাবি না ওইখানে খাওয়া? হ্যাঁ না তো বলিস যে আমি বাসায় আছে, বাসায় যে খাবো। আমি আপনাদের আগেই বলে রাখিস যে হুজুর এই আপনার, হ্যাঁ এখানে খাবো না, আমি বাসায় যে খাবো ভাইয়ের সাথে। বলবি যে ভাই বসে রয়েছে আমার জন্য, আমি গেলে খাবে তারপর চেম্বারে যাবো। আচ্ছা, এর ভিতরে মানে সাইনাস অ্যারিথমিয়াটা একটু দেখাবো আর সাইনোএকটিয়াল ডিজিজটা দেখাবো। ব্র্যাডিকার্ডিয়া টেকিকার্ডিয়া এটা আপনি দেখলেই বুঝবেন। এইরকম যদি একটা রিদম থাকে দেখেন, এই রিদমটা এইখানে আর এইখানে আর এইখানে আর আবার এখানে কাছাকাছি, এই যে রেসপিরেটরি ফেসিক রেসপিরেটরি চেঞ্জের সাথে এই রিদমটা ভেরি করতেছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন পি এর সাথে, কিউ এর সাথে, আর এবং এস এর সাথে সবগুলো নর্মাল, শুধুমাত্র এখানে রেটটাই মানে রিদমটাই অ্যাবনর্মাল, আর কিন্তু সব নর্মাল। মানে হার্ট রেট 60 to 100 এর মধ্যে থাকবে। হার্ট রেট বাড়তে পারবে না। হার্ট রেট যদি বেড়ে যায়
তাহলে কিন্তু টেকিকার্ডিয়া চলে যাবে, তখন আর সে ইতে থাকবে না, অ্যারিথমিয়ার ভিতরে থাকবে না। হার্ট রেট থাকতে হবে 60 to 100 এর মধ্যে, রিদমটা ইরেগুলার থাকবে এবং প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্সের আগে একটা করে পি থাকবে এবং পি আর ইন্টারভেলটা নর্মাল থাকবে, মানে 0.12 থেকে 2 পর্যন্ত থাকবে, এক ঘরের বেশি যাবে না। কিউআরএস কমপ্লেক্সও নর্মাল থাকবে। এইরকম একটা যদি মরফোলজিতে দেখি যে কিউআরএস নর্মাল, পিআর ইন্টারভেল নর্মাল, পি নর্মাল, নেক্সট এটার কিউআরএস ডিউরেশনও নর্মাল, তাহলে এটা আমাদের রিদমটা ইরেগুলার, এটা সাইনাস অ্যারিথমিয়া। সাইনাস অ্যারিথমিয়া দুই ধরনের হতে পারে, একটা রেসপিরেটরি, নন রেসপিরেটরি। বা ইন্ট্রানরা এবং রেসিডেন্টরা আপনারা শুধু একটাই জানবেন, সেটা রেসপিরেটরি। এমডি এরা জানবেন রেসপিরেটরি এবং নন রেসপিরেটরি দুইটাই হতে পারে। এক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের দরকার নেই, ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ ইজ সাফিসিয়েন্ট। মানে নন রেসপিরেটরি যেটা হতে পারে কার্ডিয়াক, সেটার জন্য হয় এবং ডিজিটাল টক্সিসিটির জন্য হতে পারে। আর পরীক্ষায় মানে জিজ্ঞাসা করতে পারে এমডিদের, রেসিডেন্টের না। আমরা মানে এই সাইনাস অ্যারিথমিয়া কখনো কি আপনি রেফার করবেন কিনা, রেফার করতে পারবে, মানে তখনই রেফার করার প্রয়োজন হবে যদি তার আন্ডারলাইং কার্ডিয়াক ডিজিজ খুঁজে পাই, অথবা এটা আমি মনে করি এটা নন রেসপিরেটরি, কারণ সেই ক্ষেত্রে কার্ডিওলজিস্টের কাছে রেফার করতে হবে যদি এটা কন্ট্রোল না করা যায়, আদারওয়াইজ রেফারেল দরকার নেই। ব্র্যাডিকার্ডিয়া, জাস্ট সিম্পল ব্র্যাডিকার্ডিয়া যদি আমরা দেখি তাহলে হার্ট রেট লেস দেন মানে 60 থাকবে। ইম্পর্টেন্ট কজ হলো ব্র্যাডিকার্ডিয়ার ইসের ড্রাগ বিটা ব্লকার। বিটা ব্লকার মানে ম্যাক্সিমাম পেশেন্ট বিটা ব্লকার নেয় এবং বিটা ব্লকার নেওয়ার জন্য ওই, কারণ আমাদের মেডিকেল যে প্র্যাকটিস আছে, মেডিকেল প্র্যাকটিসে আমরা বিটা ব্লকার ইউজ করি মানে হামেশাই। এছাড়া যে যে জিনিস আছে মায়োকার্ডিয়াল ইনফাকশন, ইনফিরিয়র এমআইয়ের সাথে সাধারণত মানে থাকে, ব্র্যাডিকার্ডিয়া থাকে। এবং সাইনাস নোড ডিসফাংশন যদি থাকে, সাইনাস নোড ডিসফাংশনের সাথে ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে। এরপর আদার কজেস ভিতরে জন্ডিস, হাইপোথার্মিয়া, তারপর হাইপোথাইরয়েডিজম, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এগুলা রেয়ার কজের মধ্যে থাকে, কিন্তু এই পেশেন্ট গুলোর সাইনাস ব্র্যাডিকার্ডিয়া নিয়ে থাকে। সাইনাস ট্যাকিকার্ডিয়া ওই 100 বেশি থাকে রেট, এবং 100 থেকে হামেশা 120 পর্যন্ত থাকে, 200-র উপরে রেয়ার বাট হতে পারে। এবং এটা ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল দুই কজই থাকে। ওরি, অ্যাংজাইটি, টেনশন, টি, কফি, অ্যালকোহল, এই সমস্ত গুলো এক্সক্লুড করতে পারলে, বিশেষ করে মেডিকেল স্টুডেন্টদের পরীক্ষার আগে এরা খুবই মানে নার্ভাস থাকে, সারাদিন পরে, এত পরে যে দিন রাত 24 ঘন্টা পড়তে থাকে, এরা মানে জীবনরে হেল করে দিয়ে পড়ে, তারপরও পরীক্ষার সময় এরা ফেল করে। হ্যাঁ, আমি মানে একটা কারণ খুঁজে পাই না, মানে এত মেধাবী স্টুডেন্টরা এত দিনক্ষণ এরা যা পড়ে, যে টাইম এরা মানে পড়াশোনায় করে, কোনো প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি এর মানে 10 ভাগের 1 ভাগও পড়ে না, কিন্তু তারা দেখো মানে তারা ডিস্টিংশন সহ মানে মানে পাস করে, আর আমাদের স্টুডেন্টরা হলো ফেল করতে থাকে। এর মানে আসলে মানে আমার কাছে দীর্ঘদিনের মানে ইসের থেকে মনে হয় যে আমাদের টিচারদের একটা মানে মানে প্রতিশোধমূলক একটা প্রতিহিংসা কাজ করে, যে তারাও পরীক্ষার সময় এরকম সাপ্লি খাইতো। মানে জাউমিয়া, পরে দেখে আমাদের এক স্যার ছিলেন, মানে তার নামই ছিল জাউমিয়া দেখা সুখিয়া, মানে তুমি কার্ড দিতে গেলে, আইটেম দিতে গেলে যা কিছু বলো না কেন, যাও তুমি আবার করে আসো, তার মানে তোমার ওইখানে দাঁড়া করাই রাখে, ওইখানে পড়াই আবার তারপরে দিতে হইতো। কিন্তু এটা এই ব্যাচের বেলায় সে স্যার ঘটাইতো, এই ঘটাই ইউসুফ আলী স্যার নাম ছিল। কিন্তু অন্যান্য ব্যাচ বি, সি, ডি আমরা ছিলাম, আমাদের ব্যাচে এরকম পেন্ডিং হতো না, আমরা দিলে পরীক্ষা দিলে স্যার আমরা না পারলেও 6 দিত, আর পারলে 7 বা 8 দিয়ে রাখতো। এই যে এইরকম বঞ্চনার থেকে যে এইটা একটা ট্র্যাডিশনটা তৈরি হয়েছে, সেই ট্র্যাডিশনের জন্য এই ছেলেগুলা ফেল করে।
এই যে মানে আমাদের মিড লেভেলের সাথে আমাদের সিনিয়ররা যে প্রফেসররা যে খারাপ ব্যবহার করে, তার আচরণও আমি মনে করি একই রকম। যে সে তার প্রফেসরের কাছ থেকে যে রকম আচরণ পাইছে, সেই আচরণটাই সে এখন বহিঃপ্রকাশ ঘটায় মিড লেভেল এবং জুনিয়র লেভেলের সাথে। মানে এটার মানে পরিবর্তন আমি আশা করি যে নেক্সট যে জেনারেশন থেকে এগুলো হবে না। মেডিকেলে পড়তে এসে ফ্রাস্ট্রেশনে ভুগে মানে সুইসাইড পর্যন্ত করে ফেলে। কিন্তু এই মেধাবী মানে ছেলে মেয়ের তো এরকম হওয়ার কথা না। তাদের অনার্স সহ মানে হাইয়েস্ট মার্ক সহ তাদের পাশ করার কথা। অনার্স দুটো চারটে ছেলে পাবে কেন? অনার্স পাবে 20 থেকে 25টা 30টা অনার্স পাবে। তারা সবাই মানে অনার্স পাওয়ার খুব মানে ক্যাপাবল। হ্যাঁ, ছেলেদেরও কিছু দোষ আছে। আমরা আমাদের স্যার আপনিও তো পাস কম করান। আমি তো পাস কম করাই না, আমি তো পাস করানোর জন্য বসে থাকি। কিন্তু তোমরা যে পাস করতে পারো না, এখন আমি কি করবো সেজন্য? এই জন্য তোমাদের যে দায়ী আছে সেই দায়টুকু তোমাদের ঠিক করে নিতে হবে। মানে সাইনাস টেকিকার্ডিয়া জাস্ট রেটটা বেশি থাকবে, ব্র্যাডিকার্ডিয়ার ঠিক অপোজিট। প্যালপিটেশন থাকে আর মানে ট্রিটমেন্টের দরকার নেই, ট্রিটমেন্ট আন্ডারলাইন ইউরোলজি এবং খুব বেশি প্রয়োজন হলে বিটা ব্লকার। সাইনাস নোড ডিসফাংশনে এইরকম একটা থাকবে, একটা ইসিজির ভিতরে কতগুলো জিনিস থাকবে। একটা হলো পারসিস্টেন্ট ব্র্যাডিকার্ডিয়া থাকবে, একই সাথে পারসিস্টেন্ট টেকিকার্ডিয়া থাকবে উইদাউট এনি প্রভোকেবল কন্ডিশন। মানে কোনো ড্রাগ ছাড়াই যদি পারসিস্টেন্টলি ব্র্যাডিকার্ডিয়া থাকে, মনে করো একটা ইটিওলজির কথা বললাম, ড্রাগের কথা, এরকম যদি কোনো ইটিওলজি ছাড়া ব্র্যাডিকার্ডিয়া থাকে, টেকিকার্ডিয়া থাকে এবং এর সাথে যদি অ্যারিথমিয়া থাকে, এবি ব্লক থাকুক অথবা এসবিটি অথবা এট্রিয়াল ফিব্রিলেশন এইরকম যদি থাকে, অথবা তার যদি ব্লকের এভিডেন্স থাকে, যেমন এসএ নোডের ব্লক অথবা এবি ব্লক যদি এরকম এভিডেন্স থাকে, তাহলে সেটাকে সাইনাস নোড ডিসফাংশন হিসাবে লেবেল করা যায়। যেমন নিচেরটা যদি আমরা দেখি, দেখো রেটটা ইরেগুলার, অথবা এটা এট্রিয়াল ফিব্রিলেশন। মাঝখানেরটা যদি দেখি, এইখান থেকে এটা সাইনাস নোট আছে, এটা সাইনাস আছে, এই দুটোর মাঝখানে অনেকটা গ্যাপ আছে, অতএব এটা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এইখান থেকে যদি শুরু করে এই পর্যন্ত এর মাঝখানে কোনো ধরনের কমপ্লেক্স নাই, তার মানে সাইনাস নোট কিচ্ছু তৈরি করে নাই এই টাইমটায়। এই টাইমটায় সাইনাস নোট ঘুমাইছিল। এরকম একটু বেশি ঘুমাই থাকলে তোমার নিজের ঘুম পাড়াই দিবে, তাহলে এটা সাইনাস অ্যারেস্ট। এখন এখানে এটা সাইনাস বিট, এটা সাইনাস বিট, এটা দেখো এটার চেয়ে একটু আগে তৈরি হয়েছে। এটা সাইনাস যদি হয়, এটা সাইনাস যদি হয়, তাহলে এই দুইটা বিট এটি এ বিট আর্লিয়ার, তাহলে এটা একটোপিক্স, এটা এট্রিয়াল একটোপিক্স, যেহেতু এটা কাছাকাছি এট্রিয়াল এর মতো। এবং এইটা যে আগে পি আছে এই জন্য এট্রিয়াল হয়েছে, এটার আগে পি নাই, অতএব এটা জাংশনাল বিট। এইরকম জাংশনাল বিট, এট্রিয়াল বিট, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস টেকিকার্ডিয়া, এট্রিয়াল ফিব্রিলেশন সবকিছু যদি একত্রে থাকে, তাহলে এটাকে সাইনাস নোড ডিসফাংশন বলে। ট্রিটমেন্ট একটাই, সেটা হলো পেসমেকার লাগানো। আর এটার মানে সমস্যা, রোগী প্রেজেন্ট করে হলো মানে সিনকোপাল অ্যাটাক নিয়ে। হঠাৎ করে রোগী দেখবে যে মাথা ঘুরে পড়ে গেছে, তুমি ইসিজি করে দেখবে তো সেই মুহূর্তে হয়তো নর্মাল আছে, হল্টার করলে দেখা যাবে যে এরকম মাঝে মাঝে সাইনাস পজ চলে আসে। 2.5 সেকেন্ডের বেশি যদি হল্টারে পজ থাকে, তাহলে এটা ইন্ডিকেশন পেসমেকার লাগানোর জন্য। আচ্ছা, একটোপিক্স যদি ধরি, তাহলে এট্রিয়াল একটোপিক্স, এরকম সাইনাস এইটা একটু দূরে থাকার কথা ছিল, সেটা আগে হবে। এট্রিয়াল একটোপিক্স আর ভেন্ট্রিকুলার একটোপিক্স চেনার পথ হইতেছে, যদি কোনো একটোপিক নর্মাল জায়গার চেয়ে আগে আসে এবং কমপ্লেক্সটা দেখতে নর্মাল কমপ্লেক্সের মতো মনে হয়, তাহলে এটা এট্রিয়াল প্রিমেসিউর কন্ট্রাক্ট, কিছু হিসাবের দরকার নেই। কিন্তু এটা যদি দেখা এর চেয়ে মোটা, এর চেয়ে লম্বা এবং টিওয়েভ ইনভার্সন আছে, তাহলে এটা ভেন্ট্রিকুলার একটোপিক্স। এই দুইটা জিনিস মনে রাখলে এট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার মানে সব প্রথম দৃষ্টিতে মানে বোঝা যাবে। এটা যদি সাইনাস হয়, এটা যদি সাইনাস হয়, এই দুইটা সাইনাস না, এই দুইটা আর্লিয়ার আসছে। এরপরে যদি এরপরেটা যেটা আছে সেটা অনেকটা দূরে গেছে, চলে গেছে। এইভাবে যদি করতে থাকে, তাহলে সেটা মানে এট্রিয়াল একটোপিক্স হিসাবে এটা এইভাবে আসবে। এখানে যদি আমরা দেখি রেট, আমরা দেখবো যে রেট আমাদের
ভেরিয়েবল থাকবে 100 এর কাছাকাছি বা ইতে থাকবে। রিদমটা থাকলে রিদমটা ইরেগুলার থাকবে, কারণ এই পি ওয়েভটা এইখান থেকে আর্লিয়ার চলে আসবে, এই কমপ্লেক্সের থেকে এই কমপ্লেক্স আর্লিয়ার আসবে। শুধুমাত্র একটা আর্লিয়ার কমপ্লেক্স আসবে এবং রেটটা ইরেগুলার থাকবে, আর পি ওয়েভটা প্রিমেচিউর থাকবে। তা হার্ট রেট এটা মানে রিদম ইরেগুলার থাকবে, পি ওয়েভ প্রিমেচিউর থাকবে। এই যে পি ওয়েভ এবং এই পি ওয়েভের কনফিগারেশনের মধ্যে ডেফিনেটলি এটার মধ্যে আমরা ডিফারেন্স আছে। এবং নেক্সট যে পি ওয়েভ যেগুলো থাকবে, পি এর ইন্টারভেল এখানে মানে এই নরমাল রেঞ্জের মধ্যে থাকবে, 0.02 এর নিচে থাকবে, কিউআরএস কমপ্লেক্স 0.01 থাকবে। তাহলে শুধুমাত্র রিদমটা ইরেগুলার থাকবে, রিদমটা ইরেগুলার থাকবে, এছাড়া সবকিছু তোমার রেগুলার থাকবে। এটিএল বাইজেমিনি এরকম যদি একটা নরমাল থাকে এবং একটা যদি অ্যাবনরমাল থাকে মানে ইসে, তাহলে সেটা এটিএল বাইজেমিনি হিসাবে মানে ডায়াগনোসিস করা যায়। যেমন ভেন্ট্রিকুলার বাইজেমিনি আছে, একটা নরমাল একটা অ্যাবনরমাল, এটিএল বাইজেমিনি আছে একটা অ্যাবনরমাল একটা নরমাল। ট্রিটমেন্ট কিছু দরকার নাই, আন্ডারলাইং ইটিওলজি ট্রিটমেন্ট করলেই যথেষ্ট, এবং খুব মানে পেশেন্ট সিম্পটোমেটিক হলে বিটা ব্লকার দিবা। এটিএল টেকিকার্ডিয়া, এটিএল টেকিকার্ডিয়া সাইনাস টেকিকার্ডিয়া যেরকম স্মল রাউন্ডেড পি ওয়েভ থাকবে, এটাও পি ওয়েভ থাকবে, বাট ইট মে বি ইনভার্টেড, ইট মে বি ফ্ল্যাট। এরকম পি ওয়েভের ক্যারেক্টারটা থাকবে স্মল অ্যাবনরমাল শেপ থাকবে। এটিএল রেট থাকবে 140 থেকে 250 পর্যন্ত, এবং কিউআরএস কমপ্লেক্স থাকবে নরমাল। রিদমটা মানে রিলেটিভলি রেগুলার থাকবে এবং মানে ব্লক থাকতে পারে এটিএল টেকিকার্ডিয়া 2:1, 3:1 ভেরিয়েবল ব্লক। কারণ প্রত্যেকটা 1:1 মানে এটিয়া যদি মানে কন্ডাকশন হয়, তাহলে এক সময় দেখা যাবে যে মানে পেশেন্ট হেমোডাইনামিক্যালি কম্প্রোমাইজ হয়ে যাবে। এই জন্য ফিজিওলজিক্যালি ব্লক বেড়ে যায়। ফিজিওলজিক্যালি 2:1, 3:1 মানে যতগুলো এটিএল থাকবে সবগুলো এটিএল মানে কন্ট্রাকশন, মানে সরি এটিএল মানে পি ওয়েভ সবগুলো কন্ট্রাক্টেড হবে না ভেন্ট্রিকেলের ভিতরে। এবং এটিএল টেকিকার্ডিয়া এখানে দেখো, এটিএল টেকিকার্ডিয়া যদি আমরা দেখি এখানে এই পি ওয়েভটা মানে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু 2, 3 এবং এবিএফ এ এখানে পি ওয়েভ বোঝা যাচ্ছে, এবং এই পি ওয়েভটা দেখো এখানে কিন্তু ইনভার্টেড পি ওয়েভ, এখানে পি ওয়েভ 3 তে ইনভার্টেড এবং 2, 3 এবিএফ এ পি ওয়েভ ইনভার্টেড আছে। একই সাথে যদি আমরা V5 এবং V6 এ দেখি, V5 এবং V6 এ দেখি তাহলে ইনভার্টেড দেখা যাবে। এই 2, 3 এবিএফ, V5 এবং V6 এ যদি আমরা কি পি ওয়েভ ইনভার্টেড দেখি, এবং রেট দেখো সাইনাস টেকিকার্ডিয়া আছে কত আছে, 300, 150, 100, 120 এর কাছাকাছির মতো আছে রেট। তাই রেটে তাহলে হার্ট রেট বেশি থাকতেছে এবং পি ওয়েভ এর মরফোলজি ইনভার্টেড থাকতেছে। এটা দুইটা ইটিওলজি হতে পারে, একটা হলো পা যদি উল্টাই দাও তুমি, যে ডান পা বাম পা দিকে উল্টাই দিলে এরকম হবে, আর নতুবা এটা মানে এটিএল টেকিকার্ডিয়ার জন্য এরকম পি ওয়েভ ইনভার্টেড থাকবে 2, 3 এবিএফ এ, V5, V6 এ। এরকম থাকলে এটা মানে খালি চোখে যদি দেখে, ইন্টার্ন যদি দেখে, ইন্টার্ন বলবে কি হার্ট রেট বেশি আছে, সাইনাস টেকিকার্ডিয়া। রেসিডেন্ট বলবে কি যেন একটু সমস্যা আছে, পি ওয়েভটা একটু কনফিগারেশন একটু প্রবলেম আছে। কিন্তু যারা মানে স্পেশালিস্ট তারা এটা দেখে বলতে হবে যে না এটা সাইনাস টেকিকার্ডিয়া না, এটা এটিএল টেকিকার্ডিয়া। এখানে এটিএল রেট মানে 120 এর এবং পি ওয়েভ ইনভার্টেড আছে 2, 3 এবিএফ, V5, V6 এ। ট্রিটমেন্ট একই জিনিস, ট্রিটমেন্ট আন্ডারলাইং ইটিওলজি ট্রিটমেন্ট করলে চলে যাবে, অথবা যদি খুব সিম্পটোমেটিক হয় সেক্ষেত্রে বিটা ব্লকার দিয়ে রেটটা কন্ট্রোল করতে হবে। এবং যদি কোনো ক্ষেত্রে বিটা ব্লকার ফেইল করে তাহলে ক্লাস 1 এবং 3 অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ মানে ফেইলিওর ড্রাগ হলে ক্যাথেটার অ্যাবলেশন, খুব রেয়ারলি ক্যাথেটার অ্যাবলেশন। আনিকা, আনিকা ছাড়া তো সবই মানে হ্যাঁ, আমি ক্লাসের মধ্যে তুমি দেখো না, তোমার আমি বারবার ই করতেছি।
তোমার ব্লক করে রাখতে হবে। শয়তানের দল, তোমার ধমক দেয়নি আমি, ওই মহিলার কতবার নিষেধ করছি, মেসেজ দিচ্ছি, শুনে না। আচ্ছা, এটিএল ফ্লাটার আর এটিএল ফিব্রিলেশনের মধ্যে, এটিএল ফ্লাটার হলো রেগুলার ট্রেকিকার্ডিয়া, মানে ফ্লাটার এরকম ফ্লাটার ওয়েভ থাকবে, সটুথ অ্যাপিয়ারেন্স থাকবে এরকম, এই যে এই ওয়েভটা এটা ফ্লাটারিং ওয়েভ থাকবে, এবং আর যে ওয়েভটা থাকবে রেগুলার। যদি কোনো রেগুলার দেখো এবং সটুথ অ্যাপিয়ারেন্স দেখো তাহলে সেটা হলো এটিএল ফ্লাটার। এটিএল ফ্লাটারে মানে 3:1, 2:1, 4:1 ব্লক থাকবে, মানে যদি 4টা মানে পি ওয়েভ থাকে তাহলে একটা তোমার যদি থাকবে কিউআরএস কমপ্লেক্স থাকবে তাহলে 4:1। আমরা গতকালকে দেখাইছিলাম, তোমাদের ইন্টার্নদের দেখাইছিলাম যে মানে 4:1 ব্লক দেখাইছিলাম, 3:1, 2:1 এবি ব্লকের ক্ষেত্রে দেখাইছিলাম। ঠিক এরকম এটা থাকবে, এবং ইসিজি ক্রাইটেরিয়া থাকবে, পি ওয়েভটা থাকবে সটুথ অ্যাপিয়ারেন্স, আর ইন্টারভেল থাকবে রেগুলার, এবং এটিএল রেট অ্যাপ্রক্সিমেটলি 300 থাকবে। দেখো এটিএল রেট যদি 300 থাকে, মানে প্রত্যেকটা এটিএল ইম্পালস যদি ভেন্ট্রিকেলে যায় তাহলে তো কোনো ধরনের মানে থাকবে না, ডায়াস্টোলিক টাইম থাকবে না, যার জন্য ভেন্ট্রিকেল ফিল হবে না। এই জন্য সে অটোমেটিক্যালি এখানে 2:1, 3:1, 4:1 এবি ব্লক করে দেয়। এই ক্ষেত্রে যদি 2:1 এবি ব্লক করে তুমি এটিএল রেট পাইবে হলো 300, কিন্তু ভেন্ট্রিকুলার রেট দেখবা যে তুমি ভেন্ট্রিকুলার রেট পাইতেছো 150 অথবা ভেন্ট্রিকুলার রেট 100। যদি কোনো তুমি ফিক্সড ভেন্ট্রিকুলার রেট পাও তাহলে এটা মোটামুটি ভাবে তোমার ডায়াগনোসিস যে এটা ফ্লাটার, তার শর্ট অ্যাপিয়ারেন্সের সাথে। Atrial flutter should always be suspected when there is a narrow complex tachycardia of 150 per minute. কারণ হইতেছে কি, টেকিকার্ডিয়া হইতে গেলে 100-র উপরে হইতে হবে। 100-র উপরে হইতে গেলে 3:1 যদি হয় তাহলে 100। সেক্ষেত্রে তোমার এটা বলা কঠিন হয়ে যাবে যে এটা মানে এটিএল ফ্লাটার। কিন্তু যদি তুমি দেখো 2:1 ব্লক আছে, 300 মানে রেট হলো 80 এবং 150 আসতেছে তোমার ভেন্ট্রিকেলে, তাহলে তুমি এটা মোটামুটি ভাবে বলে দিতে পারো যে এটা এসব মানে এটিএল মানে ফ্লাটার। কিন্তু স্লো মানে হতে পারে, ফ্লাটার ওয়েভ থাকতে পারে। সেক্ষেত্রে ওই যে 4:1 যদি ব্লক হয় তাহলে এটা 70-75 এর নিচে, 60 এর নিচে অনেক সময় চলে যায়। এরকম যদি দেখো এখানে স্লো ওয়েভ, এখানে মানে রেট তুমি কত দেখো, 300, 150, 175, 60, 50, 40, 30, 20 মানে প্রায় 15-20 এর কাছাকাছি এই যে ভেন্ট্রিকুলার রেট। এবং এখানে প্রত্যেকটা যে সটুথ অ্যাপিয়ারেন্স 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, প্রায় 10টার পরে একটা যে তোমার মানে কিউআরএস কমপ্লেক্স তৈরি করছে। তো এই সমস্ত ক্ষেত্রে পেশেন্টের ডিজিনেস থাকে, লো কার্ডিয়াক আউটপুট থাকে, এই ক্ষেত্রে পেশেন্ট সিম্পটোমেটিক থাকে। এগুলার ম্যানেজমেন্ট খুব ইমিডিয়েট করা লাগে, এগুলার পেসিং করে রাখতে হবে। এবং এটিএল ফ্লাটার এবং এসবিটি যদি তোমার ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে তুমি ব্লকটা বাড়াই দাও। এটিএল ফ্লাটার ব্লক যদি বাড়াই দাও তার মানে ক্যারোটিড সাইনাস অথবা ইন্টারভেনাস এডিনোসিন যদি দাও তাহলে তোমার টেকিকার্ডিয়া রিমুভ হয়ে যাবে। সেজন্য সাইনাস টেকিকার্ডিয়া আর এসবিটি মানে ডিফারেন্সিয়েট করতে গেলে এরকম করলে এটা বের হয়ে আসবে। Carotid sinus or intravenous adenosine may help to diagnosis temporarily by increasing the degree of AP block and revealing the flutter wave. এটা ওই যে ফ্লাটার আছে কিনা সেটা বোঝার জন্য তুমি adenosine দিলে ফ্লাটার বোঝা যাবে। ম্যানেজমেন্ট মানে সেম অ্যাজ atrial fibrillation, rate control, rhythm control, prevention of thromboembolic manifestation এবং anticoagulant management, for drug treatment, catheter ablation. Atrial fibrillation most common cause atrial arrhythmia এর জন্য। এখন atrial fibrillation ইন্টার্নদের জন্য বোঝার রইলো, যদি কোনো ইসিজি তে পি ওয়েভ না দেখা যায় এবং মানে রিদমটা ইরেগুলার থাকে তাহলে সেটা হলো atrial fibrillation। যদি পি ওয়েভ না থাকে, এই যে নিচের এটা দেখো, পি ওয়েভ নাই এবং রেটটা ইরেগুলার, এটা কোনোটা কিছু ডায়াগনোসিস দরকার নেই, সোজা এটিএল ফিব্রিলেশন ডায়াগনোসিস। এবং
ইসের জন্য আমি পরীক্ষার সময় ধরি এই যে জিনিসটা, এট্রিয়াল ফিব্রিলেশন তুমি ডায়াগনোসিস করার জন্য তোমার কি লাগবে, তুমি কখন এট্রিয়াল ফিব্রিলেশন ডায়াগনোসিস করতে পারবা, পারো না পরীক্ষার সময় বলতে। এটা মানে আমি এটা মানে তোমার এই প্রশ্নটা করি এই জন্যই যে তুমি এই প্রশ্নটা বললে যে এক্সামিনার বুঝতে পারে যে তুমি এটা লেখাপড়ি জানো, কিন্তু এটা তোমার কাছ থেকে বের করা যায় না। বের করে বলে দেওয়ার পর তুমি ওই পরীক্ষার সময় ওইখানে টেবিলে যেন কেন যেন তুমি ভুলে যাও। এটা কেন ভুলে যাও তা যায় না। এই রেসিডেন্ট বি তে কে আছেন জানো? শকত আছে স্যার আমি আর তৌফিক ভাই আর মুনির ভাই স্যার। না, পরীক্ষা কার মানে পরীক্ষা তৌফিক ভাইয়ের স্যার। হ্যাঁ আমার স্যার হ্যাঁ, তোমার পরীক্ষা এই মাসের শেষের দিকে থিসিস পরীক্ষা মানে হবে। স্যার এই মাস শেষে। তারিখ দেয় নাই আমাকে, কালকে না পরশু টেলিফোন করছিল, খুরশেদ আলম টেলিফোন করছিল যে আপনাদের এক্সামিনার হিসেবে রাখা যাবে কিনা। আমি বলছি যে আমার স্টুডেন্টের এক্সামিনার তো থাকতে পারলে ভালো হয় যদি আপনারা অ্যালাউ করেন। না, আপনি রাজি থাকলে আমরা আপনার এক্সামিনার মানে রাখতে চাই, এবং একই সাথে আরো কারো কোন পেজে যেন আছে, তাহলে পরীক্ষা থাকলে আপনারা আরো এক্সামিনার আমরা করে রাখতে চাই ওইখানে। মিস করে রাখেন, কোনো অসুবিধা নাই। তাহলে আপনার পরীক্ষা কিন্তু ইসে হবে ওই যে অক্টোবরে পরীক্ষা হবে আপনার, এই মাসে শেষের দিকে পরীক্ষা হবে। স্যার আপনি থাকবেন তো স্যার? হ্যাঁ, আমার এক্সামিনার করবে। আচ্ছা স্যার, ভালো হয়েছে। না, ভালো থাকবে। আমি তো এক্সামিনার থাকলে আমি তো কথা বলতে পারবো না। হ্যাঁ, স্যার আপনি বসা থাকলে স্যার আমি একটা সাহস পাবো স্যার। তাও স্যার, নাহলে তো আমরা তো এখন একদম অপরিচিত পরিবেশ স্যার। মানে স্যার আপনি যদি বসা থাকেন তবু স্যার একটা সাহস পাবো আর কি। কারণ স্যার ওখানে তো একদম অপরিচিত স্যার সবাই। হ্যাঁ, মানে পাওয়ারপয়েন্টে তোমাদের যে ঝামেলাটা মানে করে মানে পেপার অনে এটা ওইখানে এক্সামিনার তো ওরাই থাকে, তাই না? ডায়াগনোসিস করতে গেলে তোমার দুটো জিনিস লাগবে। একটা হলো তোমার ইসিজি লাগবে, একটা ডকুমেন্টেড ইসিজি লাগবে। ইসিজি ছাড়া তুমি এট্রিয়াল ফিব্রিলেশন ডায়াগনোসিস করতে পারবে না, মনিটরে দেখলে ইসিজি হবে না। এই জন্য বলছে যে ইসিজি ডকুমেন্টেশন ইজ রিকোয়ার্ড টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস অফ এট্রিয়াল ফিব্রিলেশন। এক। দুই নম্বর কথা হইতেছে এই ট্রেসিং মোর দ্যান 30 সেকেন্ডস এর বেশি যেটা এট্রিয়াল ফিব্রিলেশন শো করতে হবে। এই স্ট্যান্ডার্ড 12 লিড ইসিজি রেকর্ডিং অর সিঙ্গেল লিড ইসিজি ট্রেসিং, মানে যে মনিটরে যেটা থাকে ওই মনিটরে যে ট্রেসিং যেটা সেটা হলে রেকর্ড করা যায়, মানে পেপার লাগে এই পারে। অদের সিঙ্গেল lead ECG tracing more than 30 seconds showing heart rhythm with no discernible repeated P waves and irregular RR intervals is diagnostic of clinical aim. এইটুকু মানে লাগবে। আর মানে ইরেগুলার RR ইন্টারভেল, রেগুলার তোমার দরকার নাই, মানে এফ রেগুলার হইতে পারে কিনা জিজ্ঞাসা করতে পারে। যদি জিজ্ঞাসা করে তাহলে মানে যখন ওই জিজ্ঞাসা তোমরা বলো যে মায়োকার্ডাইটিসে এই হয় মানে টেকিকার্ডিয়া হয়, মেডিসিনে স্যাররা জিজ্ঞাসা করে মায়োকার্ডাইটিসে ব্র্যাডিকার্ডিয়া হইতে পারে কিনা, যে স্যার হইতে পারে। যদি এপি নোডে ব্লক থাকে অথবা ডিফেক্ট থাকে তাহলে কন্ডাকশন ইনফ্রামেটরি থাকে, তখন ব্র্যাডিকার্ডিয়া হইতে পারে। স্যাররা ওটুক দূরে বসে থাকে। এরকম মানে এট্রিয়াল ফিব্রিলেশন এটা মানে ইরেগুলার থাকবে RR ইন্টারভেল। এট্রিয়াল ফিব্রিলেশন রেগুলার হইতে পারে কিনা, রেগুলার হইতে পারে যদি কন্ডাকশন মানে না থাকে, when atrioventricular conduction is not impaired। আর atrioventricular conduction impaired হলে এটা ইরেগুলার নাও হতে পারে, রেগুলার যে হবে তা না। তাহলে এই কথাটুকু তোমার লাগবে, একটু মানে মনে রাখতে হবে। এটা 2013 সালের 12 সালের ইএসসির গাইড মানে এই আছে, এবার 2020 এর গাইডলাইন এটা। আর তোমাদের এই 2020 এর গাইডলাইন একটা পাইছো কিনা? দেখছি স্যার, ইএসসি স্যার। না পাইলে এটা তো আমার কাছে আছে, এটা আমি ওই সেগুলো দিয়ে দেবো না, এক সময় নিয়ে নেবে। সবকটা গাইডলাইনই তোমাদের কাছে মানে থাকে যেন, অথবা ডাউনলোডও করা যায় ইসের থেকে।
ওই জন্য এসে দিলে ডাউনলোড করে দিয়ে দেয়। আমার কাছে আছে, আমি দিয়ে দিলে সেগুলো তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে না। আচ্ছা, তাহলে এটুক লাগবে। আচ্ছা, এটিএল ফিব্রিলেশন ইরেগুলার থাকবে, এখান থেকে আমি কুইক চলে যাই। রেটটা এরকম ইরেগুলার থাকবে, রিদম মানে রেটটা ইরেগুলার থাকবে, মানে ব্র্যাডি হইতে পারে, এটা কি হইতে পারে, রিদমটা ইরেগুলার থাকবে, পি ওয়েভ থাকবে না। এবং এটা বোঝার জন্য সবচেয়ে ভালো হলো V1 এবং লিড 2। V1 এ দেখো এই যে এবং মাঝে মাঝে তুমি বলবা যে স্যার এখানে তো এই ডিস্টিংক্ট পি ওয়েভ পাওয়া যায়, এই যে এটা আছে কিন্তু পি ওয়েভ, এই যে পি ওয়েভ একটু এই যে দেখা যায়, এটা দেখা যায়। এটা মাঝে মাঝে দুই এক জায়গায় থাকতে পারে, কিন্তু এরকম অনেক জায়গায় থাকে না, এই যে অন্য সব জায়গায় কিন্তু নাই। হ্যাঁ, এই একটা লিডের মধ্যে আবার আছে, এরকম দুই চারটে লিডে মাঝে মাঝে থাকতে পারে। 30 সেকেন্ডের বেশি মানে এরকম থাকতে হবে তোমার এটিএল ফিব্রিলেশন ডায়াগনোসিস করার জন্য। মাঝে মাঝে পি ওয়েভ থাকবে। এবং এইটা দেখো এখানে কোথাও কোনো জায়গায় কোনো পি ওয়েভ নাই, অর্গানাইজড পি ওয়েভ নাই। ওই ইসিজিটা ইচ্ছা করে আমি তোমাদের রাখছি যে ইসিজিতে এরকম পি ওয়েভ থাকতে পারে। এটিএল ফিব্রিলেশনের ইটিওলজি জিজ্ঞাসা করে পরীক্ষার সময়। ইটিওলজি হলো মানে অল সোর্স অফ হার্ট ডিজিজ ক্যান বি এটিএল ফিব্রিলেশন। তো সেক্ষেত্রে তোমার প্রথম যেটা বলতে হবে রিউমেটিক হার্ট ডিজিজ আমাদের কনটেক্সটে, এবং মাইট্রাল স্টেনোসিস পাস। এরপরে ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ভালভুলার কার্ডিওমায়োপ্যাথি, যা খুশি তুমি বলো, কনজেনিটাল, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার আগে বলতে হবে রিউমেটিক হার্ট ডিজিজ, মাইট্রাল স্টেনোসিস। ক্লাসিফিকেশন এটা মানে ইন্টার্নদের জন্য লাগবে না, কিন্তু এটি ক্লাসিফিকেশনটা লাগবে হলো মানে এমডিদের জন্য। সেটা ক্লাসিফিকেশন এইভাবেই রাখা আছে, 5টা ক্লাসিফিকেশন রাখা আছে। ফার্স্ট ডায়াগনস্টিক, প্যারাক্সিসমাল, পারসিস্টেন্ট, লং স্ট্যান্ডিং এবং পার্মানেন্ট, চেঞ্জ হয় নাই, যে আগে ডেফিনিশন ছিল সেই একই ডেফিনিশনে আছে। মানে ফার্স্ট ডায়াগনোসিস আগে কোনোদিনই ছিল না, সেটা ডায়াগনোসিস। প্যারাক্সিসমাল 7 দিনের কম যদি থাকে, এবং রেপিডলি অনসেট, রেপিডলি টার্মিনেটেড। আর পারসিস্টেন্ট যদি 7 দিনের বেশি থাকে, সেটা পারসিস্টেন্ট কিন্তু 1 বছরের কম। আর 1 বছরের যদি বেশি হয়ে যায় সেটাতে লং স্ট্যান্ডিং। আর পার্মানেন্ট যখন এটা পেশেন্ট এবং ফিজিশিয়ান দুইজনই মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে এটা রেট এরকমই থাকবে, এবং কোনো অ্যাটেমই মানে নিলে এটা আর কন্ট্রোল করা যাবে না, সাইনাসে আসবে না। মানে রিস্ক ফ্যাক্টর মানে এটিএল ফিব্রিলেশনের একটা হেরিডিটারি থাকতে হবে, মানে হেরিডিটারি মানে জেনেটিক ডিসপোজিশন থাকতে হবে, পেশেন্টের এইজ, মেল সেক্স এবং জেনেটিক্স এবং এথনিসিটি। এই এথনিসিটির বাইরে যতগুলো থাকবে, এতে বিশাল লম্বা লিস্ট। বিশাল লম্বা লিস্টের ভিতরে ফিজিক্যাল মানে যে আমাদের মানে ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে, সেগুলো হলো মানে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, কোলেস্টেরল বেশি, অ্যালকোহল কনজাম্পশন, স্মোকিং, ওবেসিটি, তারপর অবস্ট্রাকটিভ স্লিপোপনিয়া, সিওপিডি, ইনফ্লামেটরি ডিসঅর্ডার, এবং অল সর্টস অফ ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, বাল্ব, হার্ট ফেলিওর, করোনারি আর্টারি ডিজিজ, ভাস্কুলার, যে আগে যে ইটিওলজি যেগুলো বলছি সেগুলোই আসলে সবগুলোই প্রিডিসপোজ করবে এটিএল ফিব্রিলেশন। এটিএল প্যাথোফিজিওলজি যেটা আগে ছিল সেটা থেকে 2020-এ একটু চেঞ্জ করছে। রিস্ক ফ্যাক্টর থাকলে সেক্ষেত্রে তোমার রিস্ক ফ্যাক্টর এবং হাইপার কোয়াগুলেবিলিটি গুলো মিললে আলটিমেটলি হাইপারট্রফি, প্যাথোলজিক্যাল চেঞ্জ, প্যাথোফিজিওলজিক্যাল ম্যানেজমেন্ট, স্ট্রাকচারাল রিমডেলিং এবং ভেন্ট্রিকুলার রেট তৈরি করবে, ইরেগুলার হার্ট রিদম তৈরি হবে। এবং হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন যদি থাকে, আলটিমেটলি সেটাও এটিএল ফিব্রিলেশন হয়ে হার্ট ফেলিওর তৈরি করবে। এটা ইন্টার্নদের জন্য না, ইন্টার্নদের জন্য সিম্পল একটা, সেটা তোমরা মনে রাখবে যে এট্রিয়া বড় হয়ে যায় যে কোনো কারণে, এট্রিয়া যদি ডাইলেটেশন হয়, অথবা তার যদি ফাইব্রোসিস, স্ক্যারিং অথবা ইসকেমিয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে এটিএল ফিব্রিলেশন হবে। এটুকের বেশি ইন্টার্ন এবং রেসিডেন্টের দরকার নেই। রেসিডেন্ট মনে রাখবা 3টা টার্ম, একটা হলো ডাইলেটেশন, নাম্বার 2 হলো ফাইব্রোসিস,
নাম্বার 3 হলো ইসকেমিয়া। এই ডাইলেটেশন হলো মাইট্রাল স্টেনোসিসে, ফাইব্রোসিস হলো তোমার ইসকেমিয়া অথবা ক্রনিক রিউমেটিক প্রসেস যেটা থাকবে সেটা মানে রিকভারি ফেজে। আর হলো ইসকেমিয়া হলো যে হার্ট অ্যাটাকের জন্য যদি কোনো ক্ষেত্রে হয়ে থাকে সেটা। আর একটা যে মানে পার্ট অফ সাইনাস নোড ডিসফাংশন, 6 সাইনাস নোড ডিসফাংশন একটা পার্ট হিসাবে অথবা এজিং প্রসেসের একটা পার্ট হিসাবে ফাইব্রোসিস যদি হয়, যে সাইনাস নোডের কোনো কারণে যদি ফাইব্রোসিস হয় সেই ক্ষেত্রে হতে পারে। তাহলে ইন্টার্নদের জন্য জানা আর হলো রেসিডেন্টদের জন্য জানা ভিন্ন, আর এমডির জন্য জানাও ভিন্ন। আর প্যাথোফিজিওলজি মানে এমডির স্টুডেন্টদের প্যাথোফিজিওলজি আমি পরীক্ষার সময় জিজ্ঞাসা করবো একদম, মানে হর হামেশা ইনভেরিয়েবলি আপনার প্যাথোফিজিওলজি এট্রিয়াল ফিব্রিলেশন ধরলেই আপনার এট্রিয়াল ফিব্রিলেশন ধরলে আপনার আমি প্যাথোফিজিওলজি জিজ্ঞাসা করবো। এই ক্ষেত্রে রিএন্ট্রি এবং অটোমেটিসিটি দুইটা আপনার এক্সপ্লেইন করতে হবে। এই ক্ষেত্রে আপনার বলতে হবে যে মানে এট্রিয়াল মাসেলের ভিতরে যে যে চেঞ্জ গুলো হয় সেই চেঞ্জ গুলোর ভিতরে যে রিফ্র্যাক্টরি যে পিরিয়ড থাকে সেটার চেঞ্জ হয় এবং একই সাথে কন্ডাকশন ভ্যালোসিটিরও চেঞ্জ আসে। এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ড এবং কন্ডাকশন ভ্যালোসিটির যে চেঞ্জ আসে এইগুলো আলটিমেটলি একটোপিক প্রডিউস করতে যদি পারে, একটা যদি হয় তাহলে একবার যদি এরকম চেঞ্জ আসে তাহলে একটোপিক প্রডিউস করে, এবং একাধিকবার যদি এরকম চেঞ্জ আসে, বারবার যদি এইরকম একটোপিক চেঞ্জ আসে সেটা পারসিস্টেন্টলি একটা অ্যারিথমিয়া তৈরি করবে। আর এটা হলো 2012 সালের যে মানে ইটিওলজি মেকানিজম ছিল, সেই ক্ষেত্রে আপনাদের ইন্টার্নদের বলতে বলছি এই একটা ডাইলেটেশন, আর রেসিডেন্টরা বলবেন ডাইলেটেশনের সাথে ফাইব্রোসিস এন্ড ইসকেমিয়া, এইটুকু, এই তিনটা রেসিডেন্টরা বলবেন। ইনফিল্ট্রেশন হাইপারট্রফি এগুলো দরকার নেই, এগুলো হলে আর মোটামুটি ভাবে এইভাবে চলতে থাকবে। এর ক্লাস হবে না 10টায়? স্যার 10টায় স্যার। মানে সে তো আপনাদের আরেকদিন এই যে নতুনই ছিল মানে ট্রিটমেন্ট প্রোটোকল ছিল, মানে এট্রিয়াল ফিব্রিলেশনের সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক হেমোডাইনামিক কম্প্রোমাইজ ট্রিটমেন্ট, মানে ডায়াগনস্টিক স্ক্রিনিং ও চেঞ্জ করা, এবং ট্রিটমেন্ট হলো এবিসি প্যাটার্ন করে দেওয়া, অ্যান্টিকোয়াগুলেশন, বেটার সিমটম কন্ট্রোল, কার্ডিওভার্সন, কার্ডিওভাস্কুলার রিস্ক ম্যানেজমেন্ট। ট্রিটমেন্টস কিন্তু চেঞ্জ হয়েছে এট্রিয়াল ফিব্রিলেশনের। আরেকদিন পড়াবো তাহলে আপনাদের এটা। আপনারা এরা মানে এমডিরা করেন, লিড করেন, এমডিরা লিড করে আপনারা আপনাদের ইসে যোগ দেন, ওই বঙ্গবন্ধুতে যোগ দেন। ঠিক আছে, বঙ্গবন্ধু তো না কি দেন, হার্ট ফাউন্ডেশনের স্যার, হার্ট ফাউন্ডেশন স্যার। হ্যাঁ হার্ট ফাউন্ডেশনে যোগ দেন, কারণ ওইটা ইম্পর্টেন্ট দিকে কিন্তু আমরা আমাদের এইটা আমরা মানে স্যাক্রিফাইস করছি আমাদের প্রোগ্রামটা। আপনারা ছেড়ে দেন মানে এই রেসিডেন্ট মানে যদি ওই ইন্টার্ন যদি থাকে ইন্টার্নদের পড়াই। সালাম স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম।